অন্যতম সদস্য কমরেড অঘোর দেববর্মা, খোয়াই জেলা কমিটির সম্পাদক রঞ্জিত দেববর্মা এবং আপনারা যারা আজকে পার্টির ডাকে 12 দফা জরুরি জ্বলন্ত যে দাবিগুলো এগুলোকে সামনে রেখে যে বিক্ষোভ সভা এবং তার সাথে বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন, তাতে যারা অংশগ্রহণ করছেন বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন অভিভাবক স্থানীয় যারা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কর্মসূচিটা জনসভা বা বক্তৃতা করার না, মূলত বিক্ষোভ মিছিল, দাবির সোচ্চার মিছিল। তাতে অংশগ্রহণ করবার জন্যে আমার কাছে দিন চারেক আগে এই জেলা সম্পাদক কমরেড রঞ্জিত দেববর্মা জানতে চেয়েছিলেন আজকের এই কর্মসূচিতে আমার পক্ষে উপস্থিত থাকা সম্ভব হবে কিনা। আমি তৎক্ষণাৎ কোনো রকম ডায়েরি কনসাল্ট না করেও বলেছি, খোয়াইতে যদি এই কর্মসূচি হয়, অন্য যে কোনো কর্মসূচি থাকুক সেগুলো অ্যাডজাস্ট করে হলেও আমি যাবো, আমি অংশগ্রহণ করব। এখানে আমি বক্তৃতা করতে আসিনি, মূলত আপনাদের সাথে আপনাদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে যে দাবিগুলোতে আপনারা সোচ্চার হবেন তার অংশীদার হবার জন্য এখানে আমি এসেছি। দু চার কথা বলবার জন্য সভাপতির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, তাতে সংক্ষেপে যে কথাটা আমি বলব। কাজ নাই, রোজগার নাই, বেঁচে থাকবার জন্য একটা মানুষের, একটা 4 জন 5 জন পরিবারের বাজার থেকে যে খাদ্য সামগ্রী কিনতে হবে সেগুলি কিনবার ক্ষমতা অধিকাংশ পরিবারের নাই। সারা ত্রিপুরার যেমন এটা চেহারা, খোয়াই মহকুমারও এটাই চেহারা। এর থেকে বাঁচতে হবে। কে বাঁচাবে? সরকারের দায়িত্ব। সরকারটা কোথায়? এ তো জনবিরোধী সরকার, গণদুশ্মন। গত 52 মাসে এই সরকারটা এটা প্রমাণ করে দিয়েছে। এই কাজের জন্য গ্রামের মানুষ নির্ভর করেন রেগার উপর, শহরের মানুষ নির্ভর করেন টুয়েপের উপর, আর গ্রাম শহরের মানুষ নির্ভর করেন পূর্ত দপ্তরের কাজ, গ্রাম উন্নয়ন দপ্তরের কাজ, বন দপ্তরের কাজ, কৃষি দপ্তরের কাজ, উপজাতি কল্যাণ দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কাজের উপর। কোনো দপ্তরে কোনো কাজ নাই। এই কথাগুলো এমনি এমনি বলছি যদি মনে করেন তাহলে ভুল করবেন। গত 13ই মে থেকে 20শে জুন, এই 1 মাস 1 সপ্তাহ ধরে আমাদের বিধানসভায় 15 জন যে বিধায়ক আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আছি, এই বিধায়কেরা ত্রিপুরার 23টা মহকুমা, 8টা জেলা, 57টা ব্লক, একটা ব্লক আমরা যেতে পারিনি দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য, এবং 20টা নগর এলাকা পরিভ্রমণ করেছে। এই এলাকাগুলোতে সাধারণ মানুষ যারা বসবাস করেন, জনগণের সমস্যা নিয়ে ভাবেন, এই সমস্যা থেকে মানুষের উত্তরণের জন্য প্রশাসনের উপর চাপ সৃষ্টি করেন, এরকম হাজার হাজার মানুষের সাথে প্রতিনিধিমূলক আমাদের কথা বলবার সুযোগ হয়েছিল। সমস্ত জায়গায় একই কথা, দল মত জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে। রেগার নামে লুণ্ঠন চলছে, আকপাস তোলা, দুর্নীতি চলছে। কারা করছেন? মন্ডলের কিছু বাছাই করা লোক। তাদের দৌরাত্মে তাদের দলের সাধারণ সমর্থক যারা, তাদের দলের নীতি ইত্যাদিকে বিশ্বাস না করেও, এগুলোর গভীরে না গিয়েও, এরা গত বিধানসভা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো রেখেছিল তার উপর বিশ্বাস রেখে যারা ভোট দিয়েছিলেন, নানা দল থেকে বেরিয়ে গিয়ে বামফ্রন্টকে সমর্থন করতেন একটা অংশ গেছেন, কংগ্রেসের বড় অংশ গেছেন, উপজাতি যুব সমিতির বড় অংশ গেছেন। এরা তো বিজেপিকেই ভোট দিয়েছিলেন সরকার তৈরি করবার জন্য।
তারা প্রত্যেকে প্রতারিত, প্রবঞ্চিত এবং এখানে যে লুটের রাজত্ব চলছে, বাছাই করা কিছু লোক সেখানে লুটতরাজ চালাচ্ছে। বাঁচবেন কি করে মানুষ? এটা বন্ধ করতে হবে। এটা বন্ধ করবার জন্য এই যে আন্দোলনের কর্মসূচি আপনারা নিয়েছেন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। লড়াই ছাড়া এই সমস্যা থেকে উত্তরণের কোনো রাস্তা নেই। এবং লড়াইয়ের মূল লক্ষ্যটা কি? এই সরকার থাকবে আপনার বেঁচে থাকবার জন্য ন্যূনতম আজকের যে জরুরি দাবিগুলো, এগুলো রূপায়িত করবে এই সরকার। এই ধারণার দ্বারা যদি আপনারা পরিচালিত হন, তাহলে আবার আরেকটা প্রলোভনের ফাঁদে পা দেবেন। এই মোহ থেকে নিজেকে মুক্ত হতে হবে। আমরা কি দেখছি? গৃহ নির্মাণ প্রকল্প হাজার হাজার মানুষের নাম কেটে দিয়েছে। 2011 সালে বামফ্রন্ট সরকারি তালিকা চূড়ান্ত করেছিল এবং যাদের নাম থাকলো, যাদেরকে তারা পছন্দ করেছেন, তাদের মধ্যে একটা ভালো সংখ্যা তারা মনে করেন তাদের দলের সমর্থক। প্রথম দফায় যে টাকা পেলেন, এটা 3 দফায় টাকা দেয়। দ্বিতীয় দফায় গিয়ে দেখা যাচ্ছে বলছে এমনিতে টাকা দেওয়া যাবে না, আমাদেরকে আগে টাকা দিতে হবে। আমাদের মানে কাদের? আবার সেই মন্ডলের লোক, বাছাই করার লোক। 10, 15, 20 হাজার টাকা না দিলে পর দ্বিতীয় দফার টাকা পাওয়া যাবে না, তৃতীয় দফার প্রশ্নই আসে না। ব্যাপারটা কি? যে টাকা 2011 সালে ঘর করার কথা ছিল, এই টাকায় 2022 সালে এই ঘর করা সম্ভব না। জিনিসের দাম বাড়ছে, টাকার দাম কমছে, মজুরি বাড়ছে না, মানুষ কাজ হারাচ্ছেন, কাজ পাচ্ছেন না নতুন করে। এরকম একটা জায়গায় বাচ্চা ছেলে মেয়ে নিয়ে স্বামী স্ত্রী যদি ঝড় জল থেকে নিজেদের মাথা বাঁচিয়ে বাঁচতে চান, ঘর তো লাগবে। সেই ঘর তৈরি করবার জন্য যে টাকা লাগে, এই টাকায় এই ঘর তৈরি করা যাবে না। বিধানসভার ভেতর আমরা বিরোধী বিধায়করা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাজেট যখন চূড়ান্ত হয় গত বছরের, আমরা দাবি করেছিলাম এই টাকায় হবে না। বাজেটে যে টাকা বরাদ্দ করা হচ্ছে, এক্ষুনি যেই কাজগুলো জরুরি না, এগুলো 6 মাস 1 বছর পরে করলেও অসুবিধা হবে না। সেই খাতের টাকা আলাদা করে এই ঘরটা করবার জন্য প্রকৃত অর্থে আজকের দিনে যে টাকা লাগবে, কেন্দ্র যে টাকা দিচ্ছে তাতে হবে না। সেই টাকাটা পূরণ করে দেওয়ার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে। আমরা দাবি করেছি, আমরা এটাও বলেছি কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করুন, যেই টাকায় হবে না। 2011 আর 2022 আকাশ পাতাল ফারাক হয়ে গেছে। আপনাদের দৌলতে পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, কেরোসিনের দাম বাড়ছে, সারা পৃথিবীতে কমছে, ভারতবর্ষে বাড়ছে। আপনারা ট্যাক্স বসাচ্ছেন, সেস বসাচ্ছেন। কাজে আপনাদের তো এই ঘর তৈরি করবার জন্য টাকা বাড়াতে হবে। রাজ্য সরকারকে আমরা বললাম, কেন্দ্র বাড়াবার পর আপনারাও আবার নূতন করে, যেটা বামফ্রন্ট সরকার আমরা কোনোদিন করিনি, আপনারা এর উপর আবার নূতন করে ট্যাক্স বসাচ্ছেন, সেস বসাচ্ছেন, রোড ট্যাক্স বসাচ্ছেন, গাড়ির ট্যাক্স বসাচ্ছেন, বিদ্যুতের ট্যাক্স বসাচ্ছেন, জলের জন্য ট্যাক্স বসাচ্ছেন। আপনারা মানুষ, এই মানুষগুলো বাঁচবে কি করে? কাজে এদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করুন। কোথায় দিচ্ছে না তো? তাহলে কি করতে হবে? এই দাবিতে সোচ্চার হতে হবে। টাকা বাড়াও, দুর্নীতি বন্ধ করো। যাদের নাম কেটেছ 2011 তালিকায় ছিল, ডি লিস্টে ছিল, অতিরিক্ত তালিকায় ছিল, একটা নামও বাদ দেওয়া যাবে না। প্রত্যেককে যারা নাম অন্তর্ভুক্ত ছিল তাদেরকে ঘর দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং টাকা বাড়াতে হবে। এই দাবিতে আন্দোলন আগামী দিনে আরো ব্যাপক করতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। আপনাদের দাবি, আমরা বিধায়করা এই দাবি তুলেছি, আপনাদের কাছ থেকে শুনে। সামাজিক ভাতা 4,22,000 লোককে আমরা দিয়েছিলাম পরিবার ভিত্তিক, 50,000-এর নাম তারা কেটে দিয়েছে। তাদের অপছন্দ, তাই তাদের নাম তারা কেটে দিয়েছে। এই অধিকার তাদের কে দিল? অন্যায়ভাবে। এরা অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে 80, 82, 85 বছরের বৃদ্ধ, বৃদ্ধা, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু নারী পুরুষ, তাদেরকে বঞ্চিত করেছে, মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা প্রতিবাদ করেছি,
আপনারা দাবি তুলেছেন। দাবি কি? দাবি হচ্ছে যাদের নাম বাতিল করা হয়েছে এই 50,000 প্রত্যেককে যেদিন থেকে বাতিল করা হয়েছে সেই দিন থেকে এই সময় পর্যন্ত মাসিক যে টাকা তারা পেতেন এই সমুদয় টাকা শুদ্ধ তাদেরকে কাজ ফিরিয়ে দিতে হবে, তাদেরকে এই ভাতা ফিরিয়ে দিতে হবে এবং তাদের নাম যে তোমরা কেটেছ তার জন্য তোমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে। এই দাবি আগামী দিনে আরো সোচ্চার হতে হবে। নূতন একটা ভাতা তারা দেয়নি, একটাও নূতন ভাতা দেয়নি, বরং এই 50,000-এর ভাতা কেটে এখান থেকে যে টাকা অব্যয়িত থাকছে সেখান থেকে 300 টাকা করে বাকিদের মধ্যে তাদের পছন্দের লোকদের 300 টাকা করে বাড়াচ্ছে। তাও প্রত্যেক মাসে এই টাকা পাচ্ছে না। সারা রাজ্যে যখন আমরা ঘুরছি সেখান থেকে রিপোর্ট আসছে 2 মাস 3 মাস পরে টাকা তুলবার জন্য যাচ্ছেন, গেলে পরে যে মাসে গেলেন সেই মাসের টাকা দিচ্ছে, আগের 2 মাসের টাকা দিচ্ছে না। যখন দাবি করছেন বলো সেগুলো তামাদি হয়ে গেছে, সেগুলো দাবি করে লাভ নেই। কোন রাজত্বে আছি আমরা? চরম দুর্নীতি চলছে, এটা তো বন্ধ করতে হবে। পানীয় জল, সেচের জল, বিদ্যুৎ ছাড়া চলবে না। যে বিদ্যুতের ত্রিপুরা উদ্বৃত্ত হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়, যে বিদ্যুৎ থেকে বাংলাদেশের আমরা বিক্রি করবার কাজ শুরু করেছিলাম, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে রাজ্যে বিদ্যুৎ যেত, ভারতবর্ষের অন্য জায়গায় বিদ্যুৎ নিয়ে যাওয়ার চেষ্টা। এখন আপনাদের খোয়াই সহ সারা ত্রিপুরার অভিজ্ঞতা কি? প্রতি ঘন্টায় বিদ্যুৎ চলে যাচ্ছে, একবার গেলে কখন আসবে কেউ বলতে পারছে না। দিনের পর দিন কোনো কোনো জায়গায় দেখা গেছে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত বিদ্যুৎ নাই। তাহলে বিদ্যুতের উপর ভিত্তি করে যে জলের কল চলে সেই কল থেকে জল আপনি পাবেন কি করে? জমিতে খরা মরশুমে আপনি যে বিদ্যুতের উপর ভিত্তি করে যে মেশিনগুলো বামফ্রন্ট সরকার বসিয়ে দিয়ে গেছে সেই মেশিনগুলো আপনি চালাবেন কি করে? কৃষক হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন। এবং এই বিদ্যুৎ দপ্তরটাকে আগের মুখ্যমন্ত্রী তার পছন্দের লোককে ভারতবর্ষের কোন রাজ্য থেকে এনেছেন কোনো নিয়ম কানুন ছাড়া, এটা দুর্নীতি, তাদের হাতে তুলে দিয়েছেন এবং এদের হাতে বিদ্যুৎ দপ্তর যাওয়ার পর সর্বনাশ হয়ে গেছে। কাজে আমাদের দাবি হচ্ছে বিদ্যুৎকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনো। বেসরকারি যে প্রতিষ্ঠান লুট করছে তাদের হাত থেকে বিদ্যুৎ দপ্তর ফিরিয়ে নাও। প্রতি মাসে বিদ্যুতের বিল দেয় না, 3 মাসের বিল একসাথে করে দেয়, এতে আপনাকে দ্বিগুণ 3 গুণ দাম দিতে হচ্ছে, অন্যায়। এটা আরেকবার লুট করছে, এটা বন্ধ করতে হবে। কি চলছে এটা? এভাবে বলে তো শেষ করা যাবে না। রাস্তা শুনেছেন আপনারা দাবির মধ্যে আছে। এই শহরটা বাদ দিলে পর আপনাদের এখানে যখন সভা করি আমরা বিধায়করা, এই নগরের যে বন্ধুটি বক্তৃতা করছিলেন আমার এখন মনে আছে, তিনি বলতে গিয়ে বলেছেন খোয়াই নগর ছোট্ট একটা এলাকা নিয়ে, এর মধ্যে মূল রাস্তার ডাইনে বায়ে যদি ভেতরে যাওয়া যায় তারা হিসেব করে বলেছেন 4.5 কিলোমিটার রাস্তা চলাফেরা করা যায়। গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া তো দূরের কথা, খালি পায়ে চলাফেরা করা যায় না। শুখা মরশুমে, বর্ষার সময় আরো ব্যতিব্যস্ত অবস্থা। সারা ত্রিপুরার একটি অবস্থা, সারা ত্রিপুরা হাজার হাজার রাস্তা আমরা তৈরি করেছিলাম, রাস্তার জল তৈরি করেছিলাম, সমস্ত জিনিসগুলিকে ধ্বংস করে ফেলেছে, কোনো কাজ নাই। তাহলে পূর্ত দপ্তরের জন্য যে টাকা আমরা রেখে এসেছিলাম, আরডি দপ্তরের জন্য যে টাকা আমরা বাজেটে রেখেছিলাম, কোথায় গেল এই টাকা? লুট করে নিয়েছে। হিসাব দিতে হবে না? আজ না হোক কাল, কাল না হয় পরশু, হিসাব দিতে হবে। পালাবার কোনো রাস্তা ফেরত পাবেন না। এই জায়গায় দাঁড়িয়ে এই লড়াইটা তো লড়তে হবে। এখন যে রাস্তা হচ্ছে, যে রাস্তার উপর দিয়ে আমি আসলাম, এটা ধর্মনগর থেকে কৈলাসহর কমলপুর হয়ে আপনাদের উপর দিয়ে যাচ্ছে, তাদের কোনো কৃতিত্ব নাই। 8টা জাতীয় সড়ক আমরা আদায় করেছিলাম, তার মধ্যে এটা অন্যতম। এবং খোয়াই হয়ে তেলেঙ্গরা দিয়ে এটা গিয়ে আবার মূল যে জাতীয় সড়ক যেটার নাম্বার হয়েছে এখন 8, আগে ছিল 44, তার সঙ্গে যুক্ত হবে। এগুলোতে এই সরকারের কোনো কৃতিত্ব নাই। এই কাজগুলো প্রায় 5 বছর হতে চলল। এটা শামুক যেমন ভাবে আস্তে 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 ধীরে ধীরে চলে, এই সময় এই কাজগুলো করছে। বর্ষার সময় রাস্তার কাজ, আরে রাস্তার কাজ তো শুকানোর সময় করবেন, দিনে রাত্রে 24 ঘন্টা করবেন। রাতের বেলা মহিলা শ্রমিক কাজে লাগাবেন না, আমরা আপত্তি করেছি, আগরতলা আমরা দিইনি। দিনের বেলা 5টা পর্যন্ত মায়েরা কাজ করবেন, পুরুষও কাজ করবেন। রাতের বেলা মায়েরা না, বোনেরা না, পুরুষরা কাজ করবেন। অসুবিধাটা কি? এখন দেখা যাচ্ছে লোক দেখানো বর্ষার সময় দিনের বেলা করে রাস্তাঘাট আরো নষ্ট করে দিচ্ছে।
আগরতলা থেকে আপনাদের খোয়াইতে আসতে গেলে পরে 1 ঘন্টা 5 মিনিট লাগে, এখন 1.5 ঘন্টার নিচে আসা যায় না। আর আপনি চেষ্টা করে দেখুন কমলপুরে যাওয়ার, কৈলাসহরে যাওয়ার, পৌঁছতে পারবেন না, একেবারে মানে চলার মতো কোনো অবস্থা নেই। তো এগুলো চলতে দেবেন? যোগাযোগ যদি না থাকে তাহলে মানুষ তার জীবনযাত্রা কি করে নির্বাহ করবেন? এই যে পরিস্থিতিগুলি চলছে, অন্য দাবি নিয়ে আমি কথাবার্তা বলতে চাইছি না, প্রাসঙ্গিক এই কয়েকটা কথা বললাম, এগুলো শুধু তুললে হবে না। আমরাই বিধায়ক দলের পক্ষ থেকে এই খোয়াইতে যখন বসেছি, অন্যান্য মহকুমায় যখন বসেছি, সব জায়গায় বলেছি আমরা আপনাদের দাবিগুলো নিয়ে জেলা শাসকের কাছে যাব, তার উপর আমরা চাপ সৃষ্টি করব এবং সে কি ভূমিকা নিচ্ছেন এটা আমরা জানবার চেষ্টা করব। 1 মাস পর তার কাছে আবার আমরা আসবো, কি করলেন আপনি আমরা জানতে চাই। কিন্তু যদি মনে করেন এই বিধায়কদের ডেপুটেশনে সব জিনিস হয়ে যাবে তাহলে ভুল করবেন। এটা ঘটনা ত্রিপুরার বিধানসভার ইতিহাসে বিরোধী দলের বিধায়কেরা এভাবে দলবদ্ধভাবে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, মহকুমা, জেলা, ব্লক, নগর, এই সমস্ত এলাকার মানুষের সাথে মিলে মানুষের কাছ থেকে তাদের সমস্যার কথা জেনে নিয়ে তাদের হয়ে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করবার জন্য বিধানসভার বাইরেও যে ভূমিকা নিয়েছেন, এই ভূমিকাও অতীতে কেউ নেয়নি। এটা বুক বাজাবার জন্য বলছি না, এটা দৃষ্টান্ত বলে উল্লেখ করলাম। কিন্তু আমরা অনুরোধ করেছি আমরা আমাদের দায়িত্ব পালন করব। বিধানসভা তো চলে না, চললে পরে একদিনের বেশি না, তাতে আবার বিরোধীদের কথা বলতে দেয় না। কোথায় গণতন্ত্র? এরকম জায়গায় বাইরেও আমাদের এই চাপটা সৃষ্টি করতে হচ্ছে। কিন্তু মূলত আপনাদের গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, নগরে নগরে এই আন্দোলনটা কিন্তু তীব্র করতে হবে। আপনাদের এই আন্দোলন আর আমাদের উপরের চাপ দুটো মিলিয়ে এই সরকারকে আমরা বাধ্য করব কিছু না কিছু দাবি আদায় করবার জন্য। এই আবেদনের সাড়া দিয়ে যেভাবে খোয়াই এই উদ্যোগ নিলেন, আর তার জন্য আমি খোয়াই পার্টির বিভাগীয় কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কাজেই লড়াই কিন্তু এখানে আরেকটা পর্যায়ে শুরু হতে যাচ্ছে আজকে থেকে। সামনের দিনে এই লড়াই আরো ব্যাপক, আরো তীব্র, আরো জঙ্গি চেহারা কিন্তু নেবে, এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। দিল্লি সরকার সর্বনাশ তো এই 8 বছরে করেছেন, এখন নভেম্বর সে পা দিয়েছে। 24-এর লোকসভার নির্বাচন আবার ভয় পেতে শুরু করেছে। সবচেয়ে বেশি বিভ্রান্ত করেছে আমাদের দেশের যুবকদেরকে। কি হয়েছে এখন? নতুন সিদ্ধান্ত কি হলো? আমাদের যে সেনাবাহিনী 3টা ভাগে বিভক্ত, সে সেনাবাহিনীকে সর্বনাশ, ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা যারা খবর রাখেন দেখেছেন কি 6 মাসের জন্য ট্রেনিং হবে, 4 বছরের জন্য কাজ হবে, তারপরে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। দোকানের চা খাওয়ার পর চায়ের কাপটা যেভাবে রেখে আপনি চলে আসেন, তাদের কোনো পেনশন নাই, আর কোনো কাজ পেলেও কিনা দেখবেন না। যাদেরকে নিয়োগ করবে 100 জনের মধ্যে 25 জনকে তাদের পছন্দের মতো যারা বাছাই করে রাখবে। তার মানে হচ্ছে এটার সঙ্গে একটা রাজনৈতিক খুব দুর্বিসন্ধমূলক দৃষ্টিভঙ্গি কাজ করছে, বাকিদের কোনো খোঁজ খবর নাই। অর্থাৎ ঠিকাদার দিয়ে দেশ রক্ষার দায়িত্ব তারা পালন করবার চেষ্টা করবে। এটা হয়, এটা ভাঙা রাস্তা মেরামত করবার জন্য ঠিকাদার আবার নিজেও ঠিকাদার নিয়োগ করেন। দেশকে ভেবে রক্ষা করা যায়? কোথায় নিয়ে যেতে চাইছে বিজেপি? সর্বনাশ করে দিতে চাইছে আমাদের দেশে সেনাবাহিনীকে, যেটা আমাদের গর্বের ধন। তারা বুক চিতিয়ে বিদেশি শক্তি, আমাদের প্রতিবেশী, যারা প্রতিনিয়ত আমাদের শান্তি, সম্প্রীতি, সংহতি বিনষ্ট করবার চেষ্টা করছে, ভেতর থেকে বাইরে থেকে ষড়যন্ত্র করে তার মোকাবেলা করছেন এই সেনাবাহিনীর লোকরা। এদের চাকরি হচ্ছে 15 বছর। কমান্ডিং অফিসার যারা, তারা একটু বেশি সময় কাজ করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানটাতে নিয়ে আসছে, এতে কারা খুশি হবে? ভারতবর্ষকে যারা শক্তিশালী দেখতে চায় না, দুর্বল দেখতে চায়, ভেতর থেকে বাইরে থেকে তাকে যারা খাবলে খাবলে খেতে চায়, প্রধানত সাম্রাজ্যবাদী শক্তি, বাইরে বন্ধু সুলভ চেহারা, কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কি করে ভারতবর্ষকে আরো দুর্বল করে দেওয়া যায়, টুকরো টুকরো করে দেওয়া যায়। সেনাবাহিনীকে যদি দুর্বল করে দেয় তাহলে এটা করতে সুবিধা হবে কার স্বার্থে? আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন। আপনারা দেখছেন সারা ভারতবর্ষে আগুন জ্বলছে।
সারা ত্রিপুরায় আমাদের যুবরা, আমাদের কৃষকরা, আমাদের খেত মজুররা, তারা গত 3 দিন 4 দিন যাবৎ মহকুমায় বিক্ষোভ প্রদর্শন করছেন। সারা দেশে বিক্ষোভ চলছে। আপনারা দেখেছেন দিল্লিতে কি হয়েছে? ছেলেদের মেয়েদের যখন এটার বিরোধিতা করছে, চ্যাংদোলা করে নিয়ে চলে যাচ্ছে। এদেরকে মানুষ বলেই মনে করছে না। এই তো এইভাবে চলতে পারে না, এটাকে তো বিরোধিতা করতে হবে। আমরা বলছি অবিলম্বে তোমাদের এই প্রকল্প বাতিল করো। অগ্নিপথ, অগ্নিসেনা, এই সমস্ত বাহাদুরি কথাবার্তা দিয়ে প্রলুব্ধ করে যুবকদের জীবন সর্বনাশ করা, দেশের যে একতা, সংহতি, সার্বভৌমত্ব, তাকে যে বিনষ্ট করার গভীর ঘৃণ্য ষড়যন্ত্র চলছে, এটা বন্ধ করো। এটার বিরুদ্ধে তো আমাদের সোচ্চার হতে হবে। এখন কি বলছে? 2014 সালে লোকসভা নির্বাচনের সময় বছরে বছরে 2 কোটি করে নতুন নতুন বেকার যুবকদের চাকরি দেবে। তাহলে 8 বছর হলো, 9 বছরে পা দিলেন। তাহলে 8 বছরে যদি বছর 2 কোটি হয়, 8 দুগুণে 16 কোটি হওয়ার কথা। 9 বছরের হিসাব না হয় পরে করব। হয়েছে চাকরি? কোথায় চাকরি? চাকরি বন্ধ। কোটি কোটি চাকরি বিভিন্ন দপ্তরে আপনার অপূর্ণ পড়ে আছে। এই যে সেনাবাহিনীর কথা বললাম, এখানেই তো লক্ষ লক্ষ পদ সেখানে অপূরিত। প্রতি বছর সেনাবাহিনীতে 55 থেকে 65,000 নিয়োগ হয়, সব বন্ধ হয়ে আছে। রেলে বন্ধ হয়ে আছে। এগুলো নাম করে তো আপনাদেরকে আমি ভারাক্রান্ত করতে চাইছি না। এখন যখন দেখছেন মাটি গরম হয়ে উঠছে, যুবকরা ক্ষুব্ধ, আর তাদেরকে বাগে রাখা যাচ্ছে না, তখন গিয়ে ঘোষণা করলো 10 লক্ষ নূতন করে লোক নেওয়া হবে। আর আস্তে করে বলছেন এগুলো হচ্ছে শূন্য পদ পূরণ করা হবে। তাহলে আপনার কৃতিত্বটা কি হবে? তাও কোটি কোটি পদ যেখানে শূন্য, 10 লক্ষ কেন? এই 10 লক্ষ ভাগ করে দেশের 30টা রাজ্যে যদি দেন, তাহলে এক একটা রাজ্যে কত পাবে? ত্রিপুরায় কতটা জুটবে তার ভাগ্যে? আমি অঙ্কের হিসাবে বলছি, এগুলো হবে না। ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক দল তারা বলছে আরেকটা প্রতারণা। বিজেপি দলের লোক যারা, তারাও প্রকাশ্যে না হলো বলছেন আর এই প্রলোভনের ফাঁদে ভারতবর্ষের যুবকরা পা দেবেন না। কাজেই আমরা যখন এখানে রেগার কাজ বলছি, টুয়েপের কাজ বলছি, এবং অন্যান্য উন্নয়নমূলক দপ্তরের কাজের কথা বলছি, শূন্যপদ পূরণের কথা বলছি, আমাদের নূতন পদ সৃষ্টি করার কথা বলছি, তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে আগামী দিনে বৃহত্তর সংগ্রাম সংগঠিত করবার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেদিক থেকে আপনাদের আজকের কর্মসূচি গুরুত্বপূর্ণ। কালকে আগরতলায় 2টো, কমলপুরে 1টি, ধর্মনগরে 1টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সারা ত্রিপুরার মানুষ খোয়াই সহ এই সরকারটার বিরুদ্ধে, তাদের জনবিরোধী স্বৈরাচারী ফ্যাসিস্ট যে কার্যক্রম, একদলীয় স্বৈরা শাসন তারা চালিয়েছেন, এর থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের ক্ষোভ বিক্ষোভের প্রতিফলন যাতে 4টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নির্বাচক মণ্ডলী তারা প্রতিফলিত করতে পারেন, এই আকাঙ্ক্ষা নিয়ে তারা অপেক্ষা করছেন। এই 4টা বিধানসভা কেন্দ্রের যারা নির্বাচক মণ্ডলী, তারাও সেখানে ঐক্যবদ্ধ হয়ে সারা ত্রিপুরার বিক্ষুব্ধ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের নির্বাচনী এলাকায় নির্বাচক হিসাবে তারা সেই ভূমিকা পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। পারবেন কে? এই সরকারটা আসার পর 18 বিধানসভার পর কোন নির্বাচন ত্রিপুরায় হয়েছে? পঞ্চায়েতের নির্বাচন, নগরের নির্বাচন আপনারা দিতে পেরেছেন ভোট? হয়নি, আপনারা দিতে পারেননি। ত্রিপুরা উপজাতি এলাকা শাসিত জেলা পরিষদের নির্বাচন ভোট দিতে পারেননি। লোকসভার নির্বাচন জালিয়াতি হয়েছে। জালিয়াতি করে যারা জিতল তাদেরকে নরেন্দ্র মোদী এখন দিল্লিতে মন্ত্রিসভায় বসিয়ে মন্ত্রীর চেয়ার আলোকিত করছেন। তাদের কোনো লজ্জা নয়। ত্রিপুরার মানুষ হিসাবে লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। কাকে মন্ত্রী বানাচ্ছে? ব্যক্তিগতভাবে তো আমাদের কোনো বিরোধের প্রশ্ন নাই, নীতি নৈতিকতা বলে কিছু নেই। এরকম জায়গায় দাঁড়িয়ে এই 4টা বিধানসভা এলাকাতে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তারা ছোট মাঝারি যে সভাগুলো করেছেন, মানুষের সামনে কথা বলেছে, সবার আগে সভার পরে মানুষ এসছেন, কথা বলেছেন। একটাই কথা, ভোট দিতে পারবো? এ কি পঞ্চায়েতের মতো হবে, নগরের মতো হবে, লোকসভার মতো হবে, এডিসির মতো হবে? আপনারা আমাদের কতটুকু সাহায্য করতে পারেন?
আমরা দুহাত জোর করে বলেছি, জনসভায় বলেছি, ব্যক্তিগত আলাপচারিতায় বলেছি, ভোটটা কিন্তু আপনাকে প্রথম সাহস করে ঘর থেকে বেরোতে হবে। আপনার জমির ধান, পাকা ধান যখন অন্য কেউ মানে লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, প্রথম তো আপনি চিৎকার করেন, দাটা নিয়ে, লাঠিটা নিয়ে আপনি ঘর থেকে বেরোন, হচ্ছে নাকি আমার দাঁত তুমি কি করে কেটে নিয়ে যাচ্ছ, এবং চিৎকার করে মানুষকে বলেন সাহায্য করো, তখন মানুষ ছুটে আসে। কাজে ভোট আপনাকে কিন্তু প্রথম ঘর থেকে বেরোতে হবে। আমরা বামফ্রন্ট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, এই ঝান্ডা নিয়ে এই লড়াইটাতে তো ছিলাম, আছি, আমরা থাকবো। এই প্রশ্ন, এবং এই প্রশ্ন যখন চারিদিক থেকে উঠছে, আপনারা দেখবেন পত্রিকাতে গতকালকে আগরতলার দুটো কেন্দ্রের যিনি দুজন রিটার্নিং অফিসার, জেলা স্তরের যিনি অফিসার, তার উপস্থিতিতে সেখানে তারা মিলিত হয়েছেন সাংবাদিক বন্ধুদের সাথে কথা বলবার জন্য। এর দুদিন আগে বামফ্রন্টের একটা প্রতিনিধি দল, বামফ্রন্টের যিনি আহ্বায়ক নারায়ণকর, তার নেতৃত্বে চিফ ইলেকট্রাল অফিসারের সঙ্গে মিলিত হয়েছিলেন। 7টা দাবি তারা তুলেছিলেন যে পরিস্থিতি আমরা যা দেখছি এটা আগের মতোই হচ্ছে, কিসের ভোট, কি করছেন আপনি? তিনি জানতে চাইছেন আপনারা কি চান। বলে আগেও বলেছি, আবার বলছি, 4টা বিধানসভা কেন্দ্রের 1 থেকে 100 সমস্ত বুথগুলোকে হাইপার সেন্সিটিভ, অর্থাৎ এগুলো তো স্বাভাবিক ভোটের কোনো পরিবেশ নাই, এগুলোকে হাইপার সেন্সিটিভ বলে ডিক্লেয়ার করুন। কেন্দ্রীয় সরকারের আধা সামরিক বাহিনীকে দিয়ে ভোটের দিন সকাল থেকে সন্ধ্যা যতক্ষণ ভোট বাক্স সেখান থেকে না যাচ্ছে পাহারাদারির ব্যবস্থা করুন। বাক্স যেখানে থাকবে, যেটাকে স্ট্রং রুম বলে, তাদের দিয়ে পাহারার ব্যবস্থা করুন। গোনা যেদিন হবে 25 তারিখ, সে গণনা কেন্দ্র তাদেরকে দিয়ে পাহারার ব্যবস্থা করুন। এটা না করলে তো হবে না। বাইরে থেকে বর্গী বাহিনী জড়ো করার চেষ্টা হচ্ছে। আমি জানি না আপনাদের খোয়াই থেকে কমলপুর অথবা আগরতলায় পাঠিয়েছে কিনা, আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সরকারি বাড়ি, হোটেল, তাদের তো পয়সার কোনো অভাব নাই, এগুলো তারা দখল করেছেন। কেন? ভোট লুট করবার জন্য। এগুলো বলা হলো, এগুলো চলবে। ভোটের দিন যে এলাকায় ভোট, সেখানে তো অন্য এলাকার মানুষ ঢুকতে পারে না। যদি ঢোকেন ঘর থেকে বেরোতে পারবেন না। অসুস্থ যদি হন, নিজের আইডেন্টিটি দেখে তারপরে হাসপাতালে যাবেন। আপনি করবেন এটা? বলে হ্যাঁ আমরা করবো, এটা আমরা করবো। আর কি দাবি করেছেন? আর দাবি করেছেন এই বাইক বাহিনী, এই যে বর্গী বাহিনী নূতন করে চালু করেছে গত বিধানসভার সময়, এই বিজেপি, বিশেষ করে যার দৌরাত্ম্য শুরু হয়েছে এরপর থেকে, পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকসভায়, এটা চলতে দেবেন? বলে না, এটাকে আমরা চলতে দেবো না, আমরা বন্ধ করব। আর কি বলুন, কি করতে হবে? আর করতে হবে প্রার্থীকে, তার এজেন্টকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তখনও সুদীপ বর্মনের উপর কিন্তু এইভাবে আক্রমণের ঘটনা ঘটেনি। আগাম বিভিন্ন জায়গার পরিস্থিতির খবর থেকে তারা অনুমান করতে পারছিলেন, এগুলো করবার জন্য পায় তারা চলছে, বলছে আমরা দেখব। আর ভোটের দিন পোলিং এজেন্ট যারা যাবেন, গণার দিন কাউন্টিং এজেন্ট যারা যাবেন, তাদেরকে নিরাপত্তা দিয়ে, বিরোধী দলের যারা, তাদেরকে নিয়ে যেতে হবে, নিরাপত্তা দিয়ে বাড়িতে ফিরিয়ে যেতে হবে। এটা আমরা চাই। চিফ ইলেকটরাল অফিসার বলেছেন আমার উপর বিশ্বাস রাখুন, আমরা আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কসুর করব না। বলে ঠিক আছে, আপনি প্রেসে গিয়ে বলুন এটা। বলে দেখুন, আমরা তো প্রশাসনের লোক, আমরা যা বলি তার চাইতে আপনারা যেহেতু রাজনীতি করেন, আপনারা বললে বেশি মানুষের কাছে যাবে, এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, মানুষের বিশ্বাস উদ্রেক হবে। এবং তিনি বলেছেন নারায়ণকরদের কাছে যে আমাদের মুখে তো কালি লেগে গেছে, বিশেষ করে লোকসভা নির্বাচনের ঘটনায়। এই কালিমালিপ্ত ত্রিপুরাকে উদ্ধার করবার জন্য আমাদের একটু সুযোগ দিন, সাহায্য করুন, দেখি আমরা এই বিধানসভার উপনির্বাচনে সেখান থেকে কালি আমরা মুছতে পারি কিনা। উনি বলছেন, নারায়ণকর জিজ্ঞেস করেছেন এগুলো বলবো? বলে নিঃসংকোচে বলুন, কোনো আপত্তি নেই, আমার কাছে কেউ আসলে আমি তাই বলবো। কালকে 6 এবং 8 আগরতলার যে দুটো কেন্দ্র, সেখানকার রিটার্নিং অফিসাররা সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন। আপনারা দেখবেন অন্য পত্রিকায় নাই এগুলো। ত্রিপুরার 1 নম্বর যে পত্রিকা বলে যারা দাবি করেন আনন্দবাজারের চাইতে নাকি তাদের বেশি ছাপা হয়, সেই পত্রিকায় একটি লাইন নাই এই সম্পর্কে। কি বলেছেন দুজন? তাদের কাছে জিজ্ঞেস করেছেন কারা? ওখানে তো সিপিএম এর লোক কেউ ছিল না, বামফ্রন্টের লোক কেউ ছিল না। সাংবাদিক সম্মেলন, সাংবাদিক বন্ধুরা বলেছেন পঞ্চায়েতের নির্বাচনের অভিজ্ঞতা, নগর আগরতলার অভিজ্ঞতা, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 100 মিটার
আর ডিজির অফিস থেকে 100 মিটার, সেখানে শারন রোডের পর থেকে ভোট লোড শিশু বিহার স্কুলে, যেখানে আমিও ভোট দিই। এই হবে, সেখানে দুজন রিটার্নিং অফিসার, তাদের পক্ষ থেকে মিস্টার যাদব, তিনি 6 বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বলছেন 18-র আগে যেভাবে ত্রিপুরায় ভোট হতো সেইভাবেই ত্রিপুরায় ভোট হবে। এই উপনির্বাচন 18-র পরে যা হয়েছে সেটা আমরা হতে দেব না। এই যে কথা তারা সাহস করে বললেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু শুধু 6 এবং 8 বর্দোয়ালির মানুষ যারা ভোট দেবেন, তারাই কিন্তু চোখ কান খুলে অপেক্ষা করবেন না এই যে কথা বললেন এটা কতটা রক্ষা করলেন। সারা ত্রিপুরার মানুষ খোয়াই সহ তারাও কিন্তু এই খবর যখন জানলেন তারা অপেক্ষা করে থাকবেন। এই যে বললেন বুক বাজিয়ে গুরুত্বপূর্ণ কথা, যার জন্য তাদেরকে আমরা প্রশংসা করছি, তারা কতটা তা রক্ষা করলেন এটা কিন্তু ত্রিপুরার মানুষ দেখবার জন্য অপেক্ষা করছেন। আমিও এই 4টা বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলে ত্রিপুরার গণতান্ত্রিক মানুষ, শান্তিকামী মানুষ, ফেসিস্টসুলভ সন্ত্রাস যারা চান না, ঘৃণা করেন, বেঁচে থাকতে চান আত্মসম্মান নিয়ে, কাজকর্মের ভিত্তিতে ভিক্ষা না করে, তাদের পক্ষ থেকে বলবো এই 4টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রিটার্নিং অফিসার, জেলা স্তরের যিনি সমন্বয়ক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং চিফ ইলেকটোরাল অফিসার, তার সঙ্গে পুলিশ প্রশাসন, আমরা দেখতে চাই আপনারা কতটা কথা রাখলেন। আমরা এটা কিন্তু অপেক্ষা করব। এখানেও যদি ব্যর্থ হন তাহলে ত্রিপুরার মানুষ কিন্তু আপনাদেরকেও ছাড়বে না, আপনাদের কিন্তু জবাবদিহি করতে হবে। তাই আপনাদের কাছে বলছি এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে সামনের দিন এটা বড়সড় রাজনৈতিক সংগ্রাম অপেক্ষা করছে। আওয়াজকে এই উপনির্বাচনে পরাস্ত করো, বিচ্ছিন্ন করো বিজেপিকে। 23-এর নির্বাচনে যাতে মানুষের সামনে দাঁড়িয়ে ভোট চাইবার কোনো রকম অবস্থায় তারা না থাকতে পারে, মানুষকে ঐক্যবদ্ধ করো। তাই আপনাদের কাছে আবেদন থাকবে, তার জন্য আপনারা এখানে ভোট নেই, কিন্তু এই লড়াইটা তো ভোট থেকে আলাদা না। এই লড়াই আগামী দিনে আরো তেজি করতে হবে। আমাদের রাজ্যে কি চলছে এখন? উপজাতি বাঙালির মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা চলছে। যে ঐক্য ত্রিপুরার গণতান্ত্রিক ভিত্তিকে শক্তিশালী করেছে, যে ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে আপনার ভুল দায়িত্ব নিয়েছেন এই খোয়াই মহকুমার উপজাতি অনুপজাতি অংশের মানুষ দশরথ দেবদের নেতৃত্বে, যে ঐক্য রাজন্য শাসনের অবসান ঘটিয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এনেছে, পূর্ণ রাজ্য করেছে, ত্রিপুরাকে অন্য রাজ্যের সঙ্গে যুক্ত করে দেওয়ার চক্রান্ত বন্ধ করেছে এবং বামফ্রন্ট সরকারের জন্ম দিয়েছে, সারা ত্রিপুরার চেহারার মধ্যে মৌলিক ফারাক সৃষ্টি করে দিয়েছে। সেই ঐক্য ভাঙবার জন্য এখন চক্রান্ত চলছে, ট্রাইবেল থেকে বাঙালি, বাঙালি থেকে ট্রাইবেলকে আলাদা করা, হিন্দু থেকে মুসলমান, মুসলমান থেকে হিন্দুকে আলাদা করা। এটার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই বাদ দিয়ে শুধু মজুরি চাই, দুর্নীতি বন্ধ করে বললে কিন্তু চলবে না। ওই দাবি এবং এই ঐক্যের লড়াই, গণতন্ত্রের লড়াই, সংহতির লড়াই, শান্তির লড়াই, সম্প্রীতির লড়াই একাকার করে কিন্তু আমাদের লড়তে হবে। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। ঝান্ডা আমরা হাতে নিয়েছি তো ছেড়ে দেওয়ার জন্য না, লড়াইয়ের জন্য। জীবন তো একটাই, মানুষ একবারই জন্মগ্রহণ করে, মৃত্যুটাই হচ্ছে নিশ্চিত, কারোর আগে কারোর অথবা পরে। কাজে ঝান্ডা ছাড়বে না কমিউনিস্টরা। এবং এই যে দাবিগুলো নিয়ে লড়াইটা হচ্ছে, এই শুধু কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে যারা সমর্থন করেন তাদের জন্য না, ত্রিপুরার সমস্ত অংশের মানুষের জন্য। এমনকি বিজেপি দলের যারা সাধারণ সমর্থক, তারাও যেভাবে লুণ্ঠিত হচ্ছেন, এটা তাদের দাবিও এর মধ্যে যুক্ত আছে। তাই আমরা চাইব বৃত্তটা আরো প্রসারিত করতে হবে, নতুন মানুষকে আনতে হবে এবং এটাকে ভিত্তি করে একটা শক্তিশালী ভিত্তি তৈরি করতে হবে। সামনের দিনের লড়াই যাতে যোগ্যতার সাথে আমরা ভূমিকা নিতে পারি, এই আবেদন আপনাদের কাছে রেখে এই সময়ের মধ্যে এতটা বলবো এটা আমার ভাবনায় ছিল না, কিন্তু এই কথাগুলি না বললে এখানে দাঁড়িয়ে কথা বলার কোনো অর্থ হয় না। তাই প্রাসঙ্গিক বিষয়গুলি আপনাদের সামনে রাখলাম। আপনারা রৌদ্রকরোজ্জ্বল পরিস্থিতিতেও উপেক্ষা করে আমাকে অন্যদের সাথে কথা বলবার সুযোগ দিলেন, তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের অভিনন্দন জানাচ্ছি। লড়াই সামনের দিন আরো তীব্র হবে এই প্রত্যাশা ব্যক্ত করে কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।